আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে মূলধনী আয় ব্যয় পাককলম। এখন আমরা এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো দেখে নিব। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো মূলধন বাজেটিং, মূলধন বাজেটিং এর গুরুত্ব, মূলধন বাজেটিং এর প্রয়োগ, মূলধন বাজেটিং এর প্রক্রিয়া, মূলধন বাজেটিং এর পদ্ধতিসমূহ ইত্যাদি এই বিষয়গুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। পরবর্তীতে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথমে আমরা বেসিক আলোচনা করব, দেন পরবর্তীতে গিয়ে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমাদের রয়েছে মূলধন বাজেটিং। মূলধন বাজেটিংটা কি? তাহলে মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ হলো যে বিনিয়োগ থেকে আমরা 5 বছরের অধিক সুবিধা পাই। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ হলো যে বিনিয়োগ থেকে আমরা 5 বছরের অধিক সুবিধা পাই। তাহলে কোন বিনিয়োগ থেকে আমরা 5 বছরের অধিক সুবিধা পাই? স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কোম্পানির স্থায়ী সম্পত্তি ক্রয় বা বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানির স্থায়ী সম্পত্তি ক্রয় বা বিনিয়োগের ক্ষেত্রে আমরা হচ্ছে 5 বছরের অধিক সুবিধা পেয়ে থাকি। কোম্পানির স্থায়ী সম্পত্তি কি কি রয়েছে? যেমন হচ্ছে আমাদের মেশিন, দালান, ভূমি, ইত্যাদি হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তি। এই ধরনের বিনিয়োগে আমরা 5 বছরের অধিক সুবিধা পেয়ে থাকি, তাই এদেরকে বলা হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ। কি বলা হয়? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে হচ্ছে 5 বছরের অধিক সুবিধা পেয়ে থাকি। তাহলে যেহেতু 5 বছরের অধিক সুবিধা পেয়ে থাকি, আমরা মূলধন বাজেটিংকে বলতে পারি স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলা হয়। তাহলে প্রথম হচ্ছে আমাদের মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে যে বিনিয়োগ থেকে আমরা 5 বছরের অধিক সুবিধা পেয়ে থাকি। তাহলে 5 বছরের অধিক সুবিধা পেয়ে থাকি আমরা কোথায়? স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে। তাহলে স্থায়ী সম্পত্তি হচ্ছে আমাদের মেশিন, দালান, ভূমি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সো আমরা বলতে পারি যে মূলধন বাজেটিং হচ্ছে মূলত স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত প্রক্রিয়া। তাহলে মূলধন বাজেটিংটা কি? একটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়া। আরেকভাবে যদি আমরা বলতে যাই, মূলধন বাজেটিং হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত প্রক্রিয়াকেও আমরা কি বলতে পারি? মূলধন বাজেটিং বলতে পারি। আশা করি তোমরা মূলধন বাজেটিং বিষয়টা বুঝতে পেরেছো। এর পরবর্তী আমাদের রয়েছে মূলধন বাজেটিং এর গুরুত্ব, অর্থাৎ কেন মূলধন বাজেটিংটা গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে মুনাফা সংক্রান্ত। যেমন হচ্ছে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন। মুনাফা অর্জনে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোম্পানি সাধারণত নগদ প্রবাহ পাবার আশায় তার দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য তহবিল বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগ করে। অর্থাৎ প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে কিসের জন্য? মুনাফা পাবার আশায়। তাহলে ফলে মুনাফা অনেকটা নির্ভর করে মূলধন বাজেটিং এর উপর। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে যেমন আমরা হচ্ছে অনেকগুলো মুনাফা কি করি? আশা করি। সো আমাদের
মুনাফা নির্ভর করতেছে কিসের উপর? বিনিয়োগের উপর। সো আমাদের এক্ষেত্রে হচ্ছে আমাদের মূলধন বাজেটিংটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পরবর্তী আমাদের আছে বিনিয়োগের বিশাল আকার। যেহেতু মূলধন বাজেটিং হচ্ছে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে আমাদের 5 বছরের অধিক অর্থাৎ স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আমরা মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। সো স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, আধুনিকায়ন, প্রতিস্থাপন প্রভৃতি বিনিয়োগ সিদ্ধান্তের জন্য সাধারণত বড় অঙ্কের তহবিল প্রয়োজন হয়। মূলধন বাজেটিং এর ক্ষেত্রে অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে বিশাল আকার প্রয়োজন হয়। সো ফলে কোনো কারণে সিদ্ধান্ত ভুল হলে সেটি সংশোধনের সুযোগ থাকে না। যদিও সুযোগ থাকে তবে বড় অঙ্কের একটা মাসুল দিতে হয়। আমরা যদি ভুলের সিদ্ধান্ত নিয়ে ফেলি মূলধন বাজেটিং এর ক্ষেত্রে, আমরা এটা সংশোধনের সুযোগ থাকে না সচরাচর। যদিও সংশোধন করতে হয় আমাদের বড় অঙ্কের একটা ক্ষতি হয়ে যায়। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে ঝুঁকির ভিত্তিতে। মূলধন বাজেটিং অবশ্যই হচ্ছে একটি ঝুঁকিযুক্ত প্রক্রিয়া। মূলধন বাজেটিং হচ্ছে একটি ঝুঁকিযুক্ত প্রক্রিয়া। তাহলে মূলধন বাজেটিংটা হচ্ছে মূলত ঝুঁকিযুক্ত প্রক্রিয়া। তাহলে মূলধন বাজেটিং এর অধিকাংশ অনুমান ভবিষ্যতের উপর নির্ভরশীল। তাহলে মূলধন বাজেটিং এর হচ্ছে অধিকাংশ অনুমান হচ্ছে ভবিষ্যতের উপর নির্ভরশীল। একটি স্থায়ী সম্পত্তিতে যেমন মেশিনটিতে বিনিয়োগ করা উচিত কিনা এই সিদ্ধান্ত নির্ভর করে ওই মেশিনটিতে উৎপাদিত পণ্য ভবিষ্যতে কত টাকা করে এবং কি পরিমাণে বিক্রয় হবে, কত টাকায় পণ্যটি উৎপাদন হবে ইত্যাদির উপর। ভবিষ্যতের এই তথ্য উপাত্ত অনুমান নির্ভর যা বাস্তবসম্মত নাও হতে পারে। সুতরাং হচ্ছে মূলধন বাজেটিং সর্বদা হচ্ছে ঝুঁকিযুক্ত। অর্থাৎ তুমি একটা মেশিন ক্রয় করতে চাচ্ছ, অর্থাৎ মেশিন ক্রয়ে তুমি কি করতে চাচ্ছ? বিনিয়োগ করতে চাচ্ছ। এই বিনিয়োগ থেকে তুমি কি পরিমাণ ওই মেশিন দিয়ে কি পরিমাণ উৎপাদন করতে পারবা, কি পরিমাণ বিক্রয় করতে পারবা, কি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবা ইত্যাদির উপর নির্ভর করতেছে তোমার মেশিনের বিনিয়োগের সিদ্ধান্ত। সো এটি হচ্ছে বাস্তবসম্মত নাও হতে পারে, অর্থাৎ এটা হচ্ছে অনুমান নির্ভর, একটা ভবিষ্যতের উপর অনুমান নির্ভর। সো আমরা বলতে পারি যে মূলধন বাজেটিং প্রক্রিয়া হচ্ছে একটি অনুমান নির্ভর অর্থাৎ ঝুঁকিযুক্ত প্রক্রিয়া। এর পরবর্তী আমাদের রয়েছে মূলধন বাজেটিং এর প্রয়োগ, অর্থাৎ কোথায় কোথায় আমরা মূলধন বাজেটিং প্রয়োগ করে থাকি। প্রথম হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তি ক্রয়। স্থায়ী সম্পত্তি ক্রয় হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। অর্থাৎ 5 বছরের অধিক সময়ের জন্য যে বিনিয়োগ করা হয় তাকে আমরা কি বলে থাকি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলে থাকি। তাহলে স্থায়ী সম্পত্তি থেকে আমরা অবশ্যই 5 বছরের অধিক সময় ধরে সুবিধা পেয়ে থাকি, তাই স্থায়ী সম্পত্তি ক্রয় হচ্ছে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে মূলধন বাজেটিং হচ্ছে কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। সো আমরা স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করতে পারি। পরবর্তী হচ্ছে আমাদের ব্যবসায়ে পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকল্পে সম্প্রসারণ। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে তুমি যদি পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে চাও, তোমাকে নতুন করে আরো কিছু মেশিনারি প্রয়োগ করতে হবে না। ধরো তুমি তোমার প্রতিষ্ঠানে কি করছো? পণ্য উৎপাদন বৃদ্ধির জন্য নতুন একটি কি মেশিন ক্রয় করছো। এই মেশিন ক্রয় একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ না? দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা স্থায়ী সম্পত্তি। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করে থাকি? মূলধন বাজেটিং প্রয়োগ করে থাকি। তাহলে পরবর্তী হচ্ছে আমাদের পণ্য বৈচিত্র্যায়ন। পণ্য বৈচিত্র্যায়নটা কি? পণ্য বৈচিত্র্যায়ন হচ্ছে তোমার কোম্পানির একটি পণ্য বাজারে চলমান থাকা অবস্থায় এর পাশাপাশি আরেকটি পণ্য অথবা আরো কয়েকটি পণ্য বাজারে ছাড়ার সিদ্ধান্ত হচ্ছে পণ্য বৈচিত্র্যায়ন। ধরো তোমার কোম্পানির আমের জুস বর্তমানে বাজারে চলমান, এটি একটা হচ্ছে তোমার কোম্পানির পণ্য, এটি বর্তমান হচ্ছে বাজারে চলমান। এই আমের জুসের পাশাপাশি তোমার প্রতিষ্ঠান পেঁপের জুস এবং কমলার জুস হচ্ছে দুইটা
নতুন পণ্য বাজারে সংযোজন করতে চাচ্ছে। তাহলে আমের জুসের পাশাপাশি এই দুইটা আরো নতুন পণ্য সংযোজন করার জন্য তোমার প্রতিষ্ঠানে উৎপাদন প্রক্রিয়া বাড়াতে হবে না? তাহলে উৎপাদন প্রক্রিয়া বাড়াতে হলে উৎপাদনের জন্য বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করতে হবে। এই ক্রয়গুলো হচ্ছে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থাৎ স্থায়ী সম্পত্তি। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমাদের কি অবশ্যই মূলধন বাজেটিং এর প্রয়োগ করতে হবে না? অবশ্যই করতে হবে। তাহলে পণ্য বৈচিত্র্যের ক্ষেত্রেও মূলধন বাজেটিং এর প্রয়োগ রয়েছে। সর্বশেষ আমাদের হচ্ছে প্রতিস্থাপন ও আধুনিকায়ন। তাহলে আধুনিকায়ন কি? আধুনিকায়ন হচ্ছে বর্তমান বিশ্বের আধুনিকতার সাথে তাল মিলিয়ে ব্যবসা করা হচ্ছে মূলত আধুনিকায়ন। তাহলে আধুনিকায়ন থেকে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে দর্জির দোকানে সেলাই মেশিন ছিল পা চালিত সেলাই মেশিন, না এখনো দেখা যায় অনেক জায়গায়। তাহলে পা চালিত সেলাই মেশিন থেকে বর্তমানে আধুনিকতার কারণে বিদ্যুৎ চালিত সেলাই মেশিন বের হয়েছে। তাহলে আমরা এই পা চালিত এটা বাদ দিয়ে আধুনিক যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমাদের বিদ্যুৎ চালিত সেলাই মেশিন ক্রয় করতে হচ্ছে। তাহলে আমরা যে একটা বিদ্যুৎ চালিত সেলাই মেশিন, এটা একটা আমাদের স্থায়ী সম্পত্তি না, অর্থাৎ এখান থেকে আমরা 5 বছরের অধিক ধরে সুবিধা পাবো না? পাবো অবশ্যই। সো এটা আমাদের একটা কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ না? যেহেতু এটা একটু আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সেহেতু আমাদের মূলধন বাজেটিং প্রয়োগ করতে হবে না? অবশ্যই প্রয়োগ করতে হবে। সো আমাদের হচ্ছে প্রতিস্থাপন ও আধুনিকায়নের ক্ষেত্রেও আমাদের মূলধন বাজেটিং এর প্রয়োগ রয়েছে। তাহলে পরবর্তী আমাদের রয়েছে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া। মূলধন বাজেটিং এর কয়টি প্রক্রিয়া রয়েছে? 3টি। একটা হচ্ছে নগদ প্রবাহ প্রাক্কলন, দ্বিতীয়টি হচ্ছে বাট্টার হার নির্ধারণ, তৃতীয় হচ্ছে মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। তাহলে নগদ প্রবাহ প্রাক্কলন কি? নগদ প্রবাহ হচ্ছে মূলত নগদ প্রবাহ হলো নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ, আরেকটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। নগদ প্রবাহ বলতে এই দুটাকে বোঝানো হয়, একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ আর একটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ মানে হচ্ছে প্রতিষ্ঠানের নগদ অর্থ আসা, আর নগদ বহিঃপ্রবাহ হচ্ছে প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যাওয়া। তাহলে নগদ প্রবাহ হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ। তাহলে নগদ আন্তঃপ্রবাহ মানে হচ্ছে নগদ অর্থ প্রতিষ্ঠানে আসা, আর নগদ বহিঃপ্রবাহ হচ্ছে নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে চলে যাওয়া। তাহলে নগদ আন্তঃপ্রবাহ কখন হয়? প্রতিষ্ঠান যখন আমরা বিক্রয় করি, বিক্রয় করলে অর্থের আগমন হয়, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ ঘটে। তাহলে নগদ বহিঃপ্রবাহ কখন ঘটে? নগদ বহিঃপ্রবাহ ঘটে যেমন প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়, মেটাতে হলো আমাদের নগদ বহিঃপ্রবাহ ঘটে। তাহলে পরিচালন ব্যয়গুলো কি কি? পরিচালন ব্যয় হতে পারে ভাড়া, বিদ্যুৎ বিল, বিজ্ঞাপন খরচ, ইত্যাদি হচ্ছে আমাদের পরিচালন খরচ। এই খরচগুলো মেটাতে আমাদের নগদ বহিঃপ্রবাহ ঘটে। তাহলে নগদ প্রবাহ প্রাক্কলন জিনিসটা হচ্ছে, নগদ প্রবাহ মানে হচ্ছে আমাদের নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহকে বোঝানো হয়। নগদ আন্তঃপ্রবাহ ঘটে যখন প্রতিষ্ঠানে নগদ অর্থ আসে। নগদ অর্থ কখন আসে? বিক্রয়ের ফলে। এর নগদ বহিঃপ্রবাহ হচ্ছে প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যাওয়া। তাহলে নগদ অর্থ কখন চলে যায়? প্রতিষ্ঠানে যখন খরচ হয়, অর্থাৎ পরিচালন ব্যয়। যেমন পরিচালন ব্যয় আমাদের কি রয়েছে? দোকান ভাড়া রয়েছে, বিদ্যুৎ বিল রয়েছে, বিজ্ঞাপন খরচ রয়েছে, ইত্যাদি হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়গুলো মেটাতে আমাদের নগদ বহিঃপ্রবাহ ঘটে। এর পরবর্তী আমাদের আছে বাট্টার হার নির্ধারণ। বাট্টার হার নির্ধারণ মানে কি? আমাদের হচ্ছে ভবিষ্যৎ নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের জন্য
বাট্টাকরণ প্রক্রিয়া ইউজ করতে হয়। তাহলে বাট্টার হার নির্ধারণ আমরা কেন করি? বাট্টার হার নির্ধারণ করা হয় মূলত ভবিষ্যতের প্রাপ্ত নগদ প্রবাহকে বর্তমান মূল্যে নির্ণয়ের জন্য আমাদের বাট্টাকরণ প্রক্রিয়া ব্যবহার করতে হয়। তাহলে আমরা ধরো মূলধন বাজেটিং প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধরো একটা প্রকল্পে বিনিয়োগ করলাম। এই প্রকল্প থেকে আমরা একাধিক বছর ধরে কি নগদ প্রবাহ পাবো না? এই নগদ প্রবাহগুলোর সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, অর্থাৎ বিনিয়োগ করার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যে প্রকল্পে বিনিয়োগ করার ফলে যে নগদ প্রবাহগুলো পাবো, এই নগদ প্রবাহগুলো যখন কয়েক বছর ধরে পাবো, এই নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আমাদের বাট্টাকরণ প্রক্রিয়া ইউজ করতে হয়। কি করণ প্রক্রিয়া? বাট্টাকরণ প্রক্রিয়া। বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি নির্ণয় করে থাকি? বর্তমান মূল্য নির্ণয় করে থাকি। কিসের? নগদ প্রবাহের। তাহলে আমাদের সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের জন্য আমরা বাট্টার হার নির্ধারণ বা বাট্টাকরণ প্রক্রিয়া ব্যবহার করে থাকি। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে মূলধন বাজেটিং এর পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। তাহলে মূলধন বাজেটিং এর পদ্ধতি কখন আমরা নির্বাচন ও প্রয়োগ করব? নির্বাচন করব কখন? আমরা নগদ প্রবাহ প্রাক্কলন এবং বাট্টার হার নির্ধারণের পর আমরা মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করব। এর পরবর্তীতে এগুলো আমরা কি করব? প্রয়োগ করব। আশা করি তোমরা মূলধন বাজেটিং এর প্রক্রিয়া বুঝতে পেরেছো। এর পরবর্তী আমাদের রয়েছে মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ। কোন কোন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা মূলধন বাজেটিং সিদ্ধান্ত নিতে পারি? তাহলে একটা আমাদের গড় মুনাফার হার পদ্ধতি, যেটাকে সংক্ষেপে বলা হয় এআরআর। কি বলা হয়? এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন অথবা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, অর্থাৎ গড় মুনাফার হার পদ্ধতি। কি বলা হয়? গড় মুনাফার হার পদ্ধতি। এটা হবে এভারেজ। কি হবে? এভারেজ রেট অফ রিটার্ন, অর্থাৎ গড় মুনাফার হার পদ্ধতি। এর পরবর্তী আমাদের পেব্যাক সময় পদ্ধতি, অর্থাৎ পিবিপি। কি বলা হয়? পিবিপি, পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড। তাহলে পেব্যাক সময় পদ্ধতি, পিবিপি, পেব্যাক পিরিয়ড মেথড। তাহলে আমাদের মূলত এই দুইটা পদ্ধতি থেকে আমাদের গাণিতিক সমস্যা হয়ে থাকে। এসএসসিতে এই দুইটা পদ্ধতি থেকে গাণিতিক সমস্যা হয়ে থাকে। এনপিবি আর আইআরআর, এগুলো আমাদের এসএসসিতে আছে। তাহলে এই গাণিতিক সমস্যাগুলো তোমরা এসএসসি লেভেলে পাবা না। এসএসসি লেভেলে পাবো কোনগুলা? গড় মুনাফার হার পদ্ধতি এবং পেব্যাক সময় পদ্ধতি। তাহলে আমাদের পদ্ধতি রয়েছে মোট 4টা। দুইটার ব্যবহার আমরা পাবো এসএসসি তে, আর সবগুলার ব্যবহার পাবো এসএসসি তে। তাহলে প্রথমে গড় মুনাফার হার পদ্ধতি, এটাকে সংক্ষেপে এআরআর বলা হয়, এভারেজ রেট অফ রিটার্ন। এর পরবর্তী পেব্যাক সময় পদ্ধতি, পিবিপি, পেব্যাক পিরিয়ড। এর পরবর্তী নিট বর্তমান মূল্য পদ্ধতি, অর্থাৎ এনপিবি, নিট প্রেজেন্ট ভ্যালু মেথড। এর পরবর্তী অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর যাকে বলা হয়। এই 4টা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এর পরবর্তী আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে এই অধ্যায় থেকে আমরা 2 ধরনের গাণিতিক সমস্যা দেখতে পাই। কয় ধরনের গাণিতিক সমস্যা? 2 ধরনের। একটা গড় মুনাফার হার পদ্ধতি, আর একটা পেব্যাক সময়, অর্থাৎ একটা গড় মুনাফার হার নির্ণয় করতে বলবে, আর একটা পেব্যাক সময় নির্ণয় করতে বলবে। এই 2 ধরনের ম্যাথ আমরা এই অধ্যায়ের মধ্যে দেখতে পাই। প্রথমে আমাদের রয়েছে গড় মুনাফার হার পদ্ধতি। গড় মুনাফা হার পদ্ধতি ক্ষেত্রে একটা আমাদের গাণিতিক সূত্র রয়েছে। এই সূত্র গড় মুনাফার হার সমান গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। তাহলে গড় নেট মুনাফা আমরা কিভাবে বার করব? গড় নেট মুনাফা, গড় নেট মুনাফা বের করার জন্য আমাদের
মোট নেট মুনাফার যোগফল মোট নেট মুনাফাকে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে? বছরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমরা হচ্ছে গড় নেট মুনাফা বের করার জন্য মোট নেট মুনাফাকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা গড় নেট মুনাফা পাবো। তাহলে গড় বিনিয়োগ কি? গড় বিনিয়োগ বের করার জন্য হচ্ছে আমাদের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। তাহলে আমাদের গড় বিনিয়োগ বের করতে হবে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। তাহলে এটা হচ্ছে গড় নেট মুনাফা নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে গড় বিনিয়োগ নির্ণয়ের সূত্র। এই দুটো নির্ণয়ের পর আমরা হচ্ছে ফাইনালি গড় মুনাফা বের করব। তাহলে গড় মুনাফার হার ইকুয়াল টু গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। এটা হচ্ছে আমাদের গড় মুনাফার হার পদ্ধতি, গড় মুনাফা নির্ণয়ের সূত্র। এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে এটা হচ্ছে এক্স এর আয়ুষ্কাল 3 বছর এবং প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 কোটি টাকা অনুমান করা হয়। আগামী 3 বছরে প্রকল্পটি থেকে যথাক্রমে 151 লক্ষ টাকা, 110 লক্ষ টাকা, 49 লক্ষ টাকা বিক্রয় পূর্বানুমান করা হয়। তাহলে অনুমান করছে কত 151 লাখ, 110 লাখ, 49 লাখ। চলতি খরচ বিক্রয়ের 30%। আর চলতি খরচের পাশাপাশি স্থায়ী খরচ বাবদ হচ্ছে প্রতি বছর 20 লক্ষ টাকা। স্থায়ী খরচ কত? 20 লক্ষ টাকা। এবং অবচয় বাবদ 33.33 লক্ষ টাকা নির্ধারণ করা হয়, অর্থাৎ প্রতি বছরের ক্ষেত্রে হচ্ছে 33.33 লক্ষ টাকা অবচয় নির্ধারণ করা হয়। প্রকল্প এক্স এর কর হার 30%, কর হার কত? 30% পূর্বানুমান করা হয়। তাহলে উল্লেখিত তথ্যের ভিত্তিতে এক্স প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে আমাদের হচ্ছে এক্স এর একটি আয়ুষ্কাল 3 বছর। এক্স এর আয়ুষ্কাল হচ্ছে একটি প্রকল্প, বিনিয়োগের প্রকল্প। এই প্রকল্পের আয়ুষ্কাল হচ্ছে কত? 3 বছর। প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 কোটি টাকা। 3 বছরে এখান থেকে 151 লক্ষ, 110 লক্ষ, 49 লক্ষ টাকা বিক্রয়ের পূর্বানুমান করা হয়। চলতি খরচ ধরা হয়েছে বিক্রয়ের 30%, স্থায়ী খরচ হচ্ছে 20 লক্ষ টাকা প্রতি বছর, আর অবচয় হচ্ছে 33.33 লক্ষ টাকা নির্ধারণ করা হয়। প্রকল্প এক্স এর হচ্ছে কর হার হয়েছে আমাদের কত? কর হার ধরছে 30%। তো এখানে বলা হয়েছে এক্স এর গড় মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমাদের এখন কি গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের প্রথম হচ্ছে একটা ঘর অঙ্কন করতে হবে। আমাদের বছর কয়টা? 3টা। 3টার জন্য 3টা গড় নিব। তাহলে এখানে আমাদের হবে বিবরণ। এইদিকে আমরা লিখব গড় মুনাফার হার নির্ণয়। গড় মুনাফার হার নির্ণয়। তাহলে প্রথমে আমরা লিখব বিবরণ, এখানে লিখব পরিমাণ। পরিমাণ হচ্ছে আমাদের কি? লক্ষ টাকায়। এর পরবর্তী আমরা লিখব বছর 1, বছর 1, বছর 2, বছর 3। আমাদের হচ্ছে কয়টা বছর? 3টা বছর। 4টা বছর হলে 4টা গণ নিতাম। তাহলে বিবরণের ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো হচ্ছে বিক্রয়। বিক্রয় আমাদের কত রয়েছে? প্রথম বছর হচ্ছে 151 লক্ষ, দ্বিতীয় বছর হচ্ছে 110 লক্ষ, তৃতীয় বছর হচ্ছে 49 লক্ষ। তাহলে প্রথম বছর আমাদের হচ্ছে 151 লক্ষ, দ্বিতীয় বছর 110 লক্ষ, তৃতীয় বছর হচ্ছে 49 লক্ষ।
এখান থেকে আমাদের হচ্ছে চলতি খরচ বাদ দিতে হবে। চলতি খরচ হচ্ছে বিক্রয়ের 30%, বিয়োগ চলতি খরচ। চলতি খরচ হচ্ছে বিক্রয়ের 30%, বিক্রয়ের 30%। তাহলে আমাদের এখন 151 এর 30% বের করতে হবে। তাহলে এদিকে আসতেছে আমাদের 45.3, এটা হচ্ছে আমাদের বাদ দিতে হবে। এর পরিবর্তে 110-এর 30% আসতেছে 33, 49-এর 30%। এটা আসতেছে 14.7। এখন আমরা এগুলা না একসাথে বাদ দিব। এর পরবর্তী কি রয়েছে আমাদের? স্থায়ী খরচ। স্থায়ী খরচ হচ্ছে কত? 20 লক্ষ টাকা। তাহলে আমাদের স্থায়ী খরচ বাদ দিতে হবে। স্থায়ী খরচ ধরা হয়েছে প্রতি বছর 20 লক্ষ টাকা। অর্থাৎ আমাদের বিক্রয় থেকে যাবতীয় সকল ধরনের খরচ আমাদের কি দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে প্রথমে। তাহলে স্থায়ী খরচের পর আমাদের কি রয়েছে? স্থায়ী খরচের পরে রয়েছে আমাদের অবচয়। অবচয় হচ্ছে 33.33 লক্ষ টাকা। তাহলে মাইনাস অবচয়, 33.33। ব্র্যাকেট মানে হচ্ছে বিয়োগ। ব্র্যাকেট দ্বারা আমরা কি বোঝাচ্ছি? বিয়োগ বোঝাচ্ছি। তাহলে এই সবগুলো বাদ দিলে কত আসে? 151 মাইনাস তাহলে এখানে আমাদের আসতেছে 52.37। 110 মাইনাস 33 মাইনাস 20 মাইনাস 33.33। তাহলে এখানে আসতেছে 23.67। এখানে আসতেছে আমাদের মাইনাসের 19.03। তাহলে আমাদের তৃতীয় বছর আসছে মাইনাসের 19.03। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের কর পূর্ববর্তী, কর পূর্ববর্তী কর পূর্ববর্তী নেট মুনাফা বা করযোগ্য নেট মুনাফা। তাহলে বিক্রয় থেকে আমরা যাবতীয় খরচ বাদ দেওয়ার পর যেটা আসবে এটা হচ্ছে আমাদের কর পূর্ববর্তী নেট মুনাফা বা করযোগ্য নেট মুনাফা। এখান থেকে আমরা কর বাদ দিব। কি বাদ দিব? কর বাদ দিব। কর হচ্ছে আমাদের কত? কর ধরা হয়েছে আমাদের 30%। কর হচ্ছে আমাদের 30%। কর বাদ দেওয়ার পর আমাদের যেটা আসবে এটাই হচ্ছে আমাদের নেট মুনাফা। কর বাদ দেওয়ার পর যেটা আসবে এটা আমাদের কি? নেট মুনাফা। তাহলে 30% 15.6।
23.67 গুণন 7.101। আসতেছে 5.709। তাহলে এগুলো আমাদের এখানে বাদ দিতে হবে। তাহলে 52.37 থেকে আমরা 15.6 বাদ দিব। আসতেছে আমাদের 34.47। এখানে আসতেছে 16.559। এখানে হচ্ছে আমাদের দুইটাই মাইনাসের, তাহলে মাইনাসের কত হবে এখানে? তাহলে আমাদের মোট মাইনাসের হবে 24.739। এগুলো হচ্ছে আমাদের নেট মুনাফা। তাহলে আমরা এখন নেট মুনাফা পেয়ে গেছি। তাহলে গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের প্রথমে লাগবে গড় নেট মুনাফা, দেন লাগবে গড় বিনিয়োগ, দেন আমরা গড় মুনাফার হার নির্ণয় করতে পারবো। আমাদের প্রাপ্ত নেট মুনাফা হলো প্রথম বছরে 34.47, দ্বিতীয় বছরে 16.569, তৃতীয় বছরে 24.739। এগুলো হচ্ছে আমাদের নেট মুনাফা। এখন আমরা গড় নেট মুনাফা বের করব। গড় নেট মুনাফা ইকুয়াল টু মোট নেট মুনাফা ডিভাইডেড বাই বছরের সংখ্যা। তাহলে প্রথম বছর হচ্ছে আমাদের 34.47 যোগ দ্বিতীয় বছর হচ্ছে 16.569 এবং তৃতীয় বছর হচ্ছে মাইনাসের 24.739। এগুলোকে আমরা বছরের সংখ্যা হচ্ছে 3, এগুলো যোগফল বের করব। 34.47 যোগ 16.569, এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সো মাইনাস 24.739। তাহলে আমাদের আসতেছে 28.3। এটাকে 3 দ্বারা ভাগ করলে কত আসে? ভাগ 3। 3 দ্বারা ভাগ করলে আসতেছে 9.43। এটা হচ্ছে আমাদের গড় নেট মুনাফা। এর পরবর্তী আমাদের লাগবে গড় বিনিয়োগ। তাহলে গড় বিনিয়োগ সমান আমরা জানি গড় বিনিয়োগ হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 কোটি, ভগ্নাবশেষ মূল্য নাই। তাহলে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 কোটি হচ্ছে 100 লক্ষ যোগ 0 ডিভাইড বাই 2। তাহলে আমাদের গড় বিনিয়োগ হবে 50 লক্ষ। তাহলে এখন আমরা গড় নেট মুনাফা পেয়েছি, গড় বিনিয়োগ পেয়েছি। এখন আমরা বের করব গড় মুনাফার হার। আমরা জানি গড় মুনাফার হার ইকুয়াল টু
গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ গুণন 100। এটা হচ্ছে আমাদের গড় মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে আমাদের গড় নেট মুনাফা পাইছি কত? 9.43। 9.43। গড় বিনিয়োগ হচ্ছে কত? 50 গুণন 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে? আসতেছে 18.87%। এটা হচ্ছে আমাদের গড় মুনাফার হার। তাহলে গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের প্রথমে লাগবে গড় নেট মুনাফা। দেন লাগবে গড় বিনিয়োগ। এই দুইটা পাওয়ার পর আমরা ফাইনালি কি করতে পারবো? গড় মুনাফার হার নির্ণয় করতে পারবো। তাহলে গড় মুনাফার হারের সূত্র হচ্ছে গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ গুণন 100। জাস্ট মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের মান আসতেছে 18.87%। এটা হচ্ছে আমাদের গড় মুনাফার হার। এর পরবর্তী আমাদের হচ্ছে সিদ্ধান্ত নীতি। তাহলে গড় মুনাফার ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত নিতে পারি? গড় মুনাফার ক্ষেত্রে হচ্ছে যত বেশি হবে তত ভালো, অর্থাৎ গড় মুনাফার হার যে প্রকল্পে যত বেশি ওই প্রকল্পটা হচ্ছে আমাদের জন্য গ্রহণযোগ্য। ধরো বিনিয়োগের জন্য তোমার দুইটা প্রকল্প রয়েছে। বিনিয়োগের জন্য দুইটি প্রকল্প রয়েছে। একটা হচ্ছে এক্স প্রকল্প। এক্স প্রকল্প হচ্ছে গড় মুনাফার হার হচ্ছে 15%। ওয়াই প্রকল্পে গড় মুনাফার হার হচ্ছে 25%। তাহলে এই অবস্থায় যদি তোমাকে বলে তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবা, তাহলে অবশ্যই আমরা কোন প্রকল্পে বিনিয়োগ করব? ওয়াই প্রকল্পে বিনিয়োগ করব। কেন? এখানে হচ্ছে গড় মুনাফার হার হচ্ছে 25%। গড় মুনাফার হারের ক্ষেত্রে যে প্রকল্পে বিনিয়োগ গড় মুনাফার হার বেশি আমরা সেই প্রকল্প গ্রহণ করব। তাহলে এটা এভাবে হচ্ছে আমরা গড় মুনাফার ক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারি। এখন আমরা পেব্যাক সময় পদ্ধতি নিয়ে আলোচনা করব। পেব্যাক সময় পদ্ধতির বেসিক সূত্র হচ্ছে পেব্যাক ইকুয়াল টু বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ প্রবাহ। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। একটা গাণিতিক সূত্র রয়েছে। গাণিতিক সূত্রটা হচ্ছে পিবিপি ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে আমাদের গাণিতিক সূত্র। আর বেসিক সূত্র এটা ইউজ করবো আমরা বহু নির্বাচনের ক্ষেত্রে। এর মধ্যে আমাদের এনসিও দ্বারা বোঝানো হয় প্রাথমিক বিনিয়োগ, সি দ্বারা বোঝানো হয় যে বছর বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ অর্জিত হবে, যে বছর বিনিয়োগকৃত অর্থ অর্জিত হবে তার পূর্বের বা আগের বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে সি হচ্ছে যে বছর বিনিয়োগকৃত অর্থ অর্জিত হবে তার পূর্বের বা আগের বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ। এরপর আমাদের রয়েছে ডি এর মান। ডি দ্বারা বোঝানো হয় যে বছর বিনিয়োগকৃত অর্থ অর্জিত হবে তার পরের বছরের নগদ প্রবাহ। জাস্ট কি নগদ প্রবাহ, সরি। আর আমাদের এখানে এ দ্বারা বোঝানো হয়, এ হচ্ছে সি এর বছরটা, অর্থাৎ যে বছর সি অর্জিত হয় এটাই সি এর বছর। এটা হচ্ছে আমাদের
পেব্যাক সময়ের সূত্র। এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। গাণিতিক সমস্যা হলো, জনাব রিয়াদ একটি প্রকল্পে 50,000 টাকা বিনিয়োগের চিন্তা করেছেন, যা আগামী 6 বছরে যথাক্রমে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 20,000 এবং 30,000 টাকা পাওয়া যাবে। বলা হয়েছে প্রকল্পটির পেব্যাক সময় নির্ণয় করো। তাহলে এখানে আমাদের নগদ প্রবাহ দেওয়া হয়েছে। নগদ প্রবাহ দেওয়া হয়েছে। পেব্যাক সময় নির্ণয়ের জন্য আমাদের অবশ্যই কি লাগবে? নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ লাগবে। কি লাগবে? নগদ প্রবাহ অথবা নগদ আন্তঃপ্রবাহ। এগুলো প্রশ্নে সরাসরি দেওয়া থাকলে আমাদের বের করতে হবে না। আর যদি প্রশ্নে দেওয়া না থাকে, যদি নেট মুনাফা দেওয়া থাকে, নেট মুনাফার সাথে আমরা অবচয় যোগ করে দিব। অবচয় যোগ করে দিলে আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাব। তাহলে প্রশ্নে যদি সরাসরি নগদ আন্তঃপ্রবাহ দেওয়া না থাকে, আমরা নেট মুনাফার সাথে অবচয় যোগ করে নগদ আন্তঃপ্রবাহ বের করে নিব। তাহলে এই অঙ্ক হচ্ছে আমাদের নগদ প্রবাহ দেওয়া রয়েছে। সো আমরা এখন পেব্যাক সময় নির্ণয় করব। পেব্যাক সময় নির্ণয়ের সারণী। তাহলে পেব্যাক সময় নির্ণয় করার আগে আমাদের একটা কি করতে হবে? সারণী তৈরি করতে হবে। তাহলে প্রথম আমাদের হবে বছর, এর পরবর্তী নগদ প্রবাহ, এর পরবর্তী হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে আমাদের বছর হয়েছে কয়টা? 6টা। 6টা বছরের জন্য 6টা কলাম নিব। 1 2 3 4 5 6। 6টা বছরের জন্য 6টা কলাম নিলাম। এখন আমরা ধারাবাহিকভাবে বছরগুলো বসায় দিব। 1 2 3 4 5 6। তাহলে আমাদের আন্তঃপ্রবাহ হচ্ছে 10,000, 15,000, 20,000। আন্তঃপ্রবাহ রয়েছে 10,000, 15,000, 20,000। তাহলে প্রথম বছর হচ্ছে 10,000, দ্বিতীয় বছর হচ্ছে 15,000, তৃতীয় বছর হচ্ছে 20,000, 10, 20, 30,000। চতুর্থ বছর হচ্ছে 10,000, পঞ্চম বছর 20,000, ষষ্ঠ বছর হচ্ছে আমাদের 30,000। তাহলে আমরা সরাসরি প্রশ্ন থেকে নগদ প্রবাহগুলো বসাই দিলাম। এখন আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ বের করব। ক্রমযোজিত নগদ প্রবাহ বের করার জন্য প্রথমে আমরা প্রথম বছরে যে নগদ প্রবাহ রয়েছে এটা সরাসরি বসাই দিব। এই নগদ প্রবাহ এটার সাথে আমরা দ্বিতীয় বছর থেকে কি করে দিব? যোগ করে দিব। তাহলে 10 আর 15 হচ্ছে আমাদের 25, 25 আর 20 45, 45 আর 10 55, 55 আর 20 হচ্ছে 75, 75 আর 30 1,05,000। তাহলে আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ মানে হচ্ছে যোগ করে দেওয়া, অর্থাৎ সব বছরগুলোর নগদ প্রবাহ যোগ করে করে ধারাবাহিকভাবে আসা। 10-এর সাথে 15 যোগ করলে 25, 25-এর সাথে আবার 20 যোগ করলে 45, 45-এর সাথে আবার 10 যোগ করলে 55, 55-এর সাথে 20 যোগ করলে 75, 75-এর সাথে 30 যোগ করলে 1,05,000 হয়। তাহলে এখন আমরা পেব্যাক সময় নির্ণয় করব। আমরা জানি PBP equal to A plus NCU minus C divided by D। এখন আমরা সারণী থেকে মানগুলা নির্ণয় করব।
তাহলে আমরা জানি সি কোনটা, সি হচ্ছে যে বছর বিনিয়োগকৃত অর্থ অর্জিত হবে সেই বছরের পূর্বের বা আগের বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 50,000, 50,000 টাকা অর্জিত হয়েছে চতুর্থ বছরে। এর আগের বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ হচ্ছে 45,000, এটা হচ্ছে আমাদের সি এর মান। তাহলে সি এর মানের যে বছরটা আছে এটা হচ্ছে আমাদের এ এর মান। তাহলে ডি এর মান কোনটা, ডি এর মান হচ্ছে যে বছর নগদ প্রবাহ বিনিয়োগকৃত অর্থ অর্জিত হবে সেই বছরের পরের বছরের নগদ প্রবাহ, শুধুমাত্র নগদ প্রবাহ। তাহলে পরের বছরের নগদ প্রবাহ হচ্ছে 20,000, এটা হচ্ছে আমাদের ডি এর মান। তো আমরা মানগুলো আইডেন্টিফাই করলাম, এখন আমরা মানগুলা বসাই দিব। তাহলে আমরা এখানে এনসিওর মান পাচ্ছি 50,000, সি এর মান পাচ্ছি 45,000, ডি এর মান পাচ্ছি 20,000, এ এর মান পাচ্ছি 3 বছর। এখন আমরা মানগুলা বসাই দিব। এটা হচ্ছে 3 বছর, এনসি হচ্ছে 50,000, সি হচ্ছে 45,000, ডি হচ্ছে আমাদের 20,000। তাহলে 3 যোগ 5,000, এখানে থাকতেছে 5,000, নিচে থাকতেছে 20,000। তাহলে 5,000-কে 20,000 দ্বারা ভাগ করলে আসতেছে কত, 0.25, এটা যোগ করলে পাই 3.25 বছর। তাহলে আমাদের পিবিপি কত, পিবিপির মান হচ্ছে 3.25 বছর। পিবিপি নির্ণয়ের জন্য আমাদের প্রথমে একটা সারণী তৈরি করতে হবে। অবশ্যই আমাদের পেব্যাক নির্ণয়ের সময় আমাদের প্রশ্নের মধ্যে দেখতে হবে নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে কিনা। তাহলে দেওয়া থাকলে সরাসরি আমরা নগদ প্রবাহগুলো সারণীতে বসাই দিব, দেন আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ বের করে মানগুলো হচ্ছে আইডেন্টিফাই করব, দেন মানগুলো বসে দিয়ে ক্যালকুলেশন করে দিব। ক্যালকুলেশন করার পর আমাদের আসতেছে 3.25 বছর, এটা হচ্ছে আমাদের পিবিপির মান। তাহলে এর পরবর্তী রয়েছে আমাদের সিদ্ধান্ত নীতি। পিবিপির ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব, পেব্যাক সময় পদ্ধতিতে যে প্রকল্পের পেব্যাক সময় যত কম সেই প্রকল্পে তত গ্রহণযোগ্য। অর্থাৎ হচ্ছে ধরো তোমার বিনিয়োগের জন্য দুইটা প্রকল্প রয়েছে, বিনিয়োগের জন্য দুইটা প্রকল্প রয়েছে, একটা হচ্ছে এ প্রকল্প আর একটা হচ্ছে বি প্রকল্প। বি প্রকল্পে বিনিয়োগ, এ প্রকল্পে বিনিয়োগ করলে তুমি 5 বছরে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবা, আর বি প্রকল্পে বিনিয়োগ করলে তুমি 4 বছরে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবা। এই মতো অবস্থায় তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবা? তোমাকে যদি বলা হয় এ প্রকল্পে বিনিয়োগ করলে 5 বছর লাগবে তোমার বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে, আর বি প্রকল্পে বিনিয়োগ করলে তোমার ফেরত আসতে সময় লাগবে 4 বছর, তাহলে এই মতো অবস্থায় তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবা? অবশ্যই বি প্রকল্পে বিনিয়োগ করবা। কেন? কম সময়ের মধ্যে তোমার বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে, অর্থাৎ পেব্যাক সময়ের ক্ষেত্রে একাধিক প্রকল্প থাকলে যে প্রকল্পের মধ্যে কম সময়ে আমার বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে আমি সেই প্রকল্পে কি করব? বিনিয়োগ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ পেব্যাকের সময়ের মধ্যে যে প্রকল্প থেকে কম সময়ের মধ্যে আমার বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে সেই প্রকল্প আমরা বিনিয়োগ করব, অর্থাৎ সেই প্রকল্পটা আমাদের গ্রহণযোগ্য।